আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ব্রাজিলের হেক্সা মিশনের শুরুতে মরক্কোর বাধা, 1-1 গোলে ড্র সেলেসাওদের। অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের জয়, সুইজারল্যান্ডকে জিততে দিল না কাতার। রমিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। পেপার বুক প্রস্তুতের নির্দেশ। উশিনকে ঘিরে সীমান্তে উত্তেজনা বাড়ছে। মৌলভীবাজারে বিজিবির গুলিতে ভারতীয় চোরা কারবারি আহত। চুয়াডাঙ্গায় এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীর। স্থানীয় প্রশাসনের হাতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষক বদলি, জানালেন ববি হাজ্জাজ। স্বকীয়তা হারিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে গণমাধ্যম। মির্জা ফখরুলের অভিযোগ, চাটুকারিতা করে স্বার্থসিদ্ধি এখন মূল উদ্দেশ্য। এবং ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার দ্বার প্রান্তে, দাবি ডোনাল্ড ট্রাম্পের এখনো চূড়ান্ত নয় বলছে তেহরান। শান্তি চুক্তির অংশ নয় ইসরায়েল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আর শুরুতেই আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। হেক্সা মিশনের শুরুতেই হোঁচট খেল ব্রাজিল। নিউ ইয়র্কে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। এতে আটলাসের গর্জনের কাছে ফিকে হয়ে যায় সাম্বার ছন্দ। 2002-এর পর সোনালী ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমে পয়েন্ট ভাগ করতে হলো সেলেসাওদের। আর টানা 30 ম্যাচ অপরাজিত রইল মরক্কো। বিস্তারিত জানাচ্ছেন রয়হান রাসেল। ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের অন্যতম আলোচিত ম্যাচে নিউ জার্সিতে মুখোমুখি ব্রাজিল মরক্কো। দুদলই ফিফা র্যাঙ্কিংয়ে সেরা 10-এ। কাজেই সি গ্রুপের এই লড়াইয়ে নজর ছিল পুরো বিশ্বের। ম্যাচের শুরু থেকে আক্রমণে উঠে আসে মরক্কো। ব্রাজিলের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় তারা। মাত্র 6 মিনিটেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নেন ব্রাহিম দিয়াজ। এরপর 7 মিনিটে একই ছবি আশরাফ হাকিমির পায়েও। হাই পাসিং ফুটবল দিয়ে ব্রাজিলকে নিজেদের অর্ধে আটকে রাখে মরক্কো। ম্যাচের প্রথম 10 মিনিটে মরক্কোর গোলপোস্টে একটিও শট রাখতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 21 মিনিটে ব্রাহিম দিয়াজের অসাধারণ থ্রু পাসে গোল করেন ইসমাইল সাইবারি। এগিয়ে যায় মরক্কো। মেটলাইফ স্টেডিয়ামে তখন লাল রঙের উৎসব। গোল হজম করে একটু থমকে যায় ব্রাজিল। তখনই জেগে উঠেন ভিনিসিয়াস জুনিয়র। 32 মিনিটে ডিফেন্ডারকে দুর্দান্তভাবে কাটিয়ে দারুণ এক শটে ব্রাজিলকে সমতায় ফেরান। ব্রাজিলের জার্সিতে এটি তার 50তম ম্যাচ। মাঝমাঠে ক্যাসেমিরো ছিলেন অনুপস্থিত। রক্ষণে ইবানিজ ছিলেন বেসামাল। মরক্কোর দ্রুত গতির ফুটবলের সামনে দুজনকেই অসহায় দেখাচ্ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই এই দুজনকে তুলে ফাবিনিও ও দানিলোকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। এই সিদ্ধান্তে বদলে যায় চিত্র। ধীরে ধীরে ছন্দ পেতে শুরু করে ব্রাজিল। মরক্কো অবশ্য ছাড় দেয়নি। অ্যাটলাস সিংহরা দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না পেলেও ব্রাজিলকে স্বস্তিতে খেলতে দেয়নি। বিশ্বকাপের শুরুর 3 দিনের মাথায় সবার চোখ ছিল নিউ জার্সিতে। এই ম্যাচকে গ্রুপ পর্বের সবচেয়ে বড় ম্যাচ বললে ভুল হয় না। তেমনই রোমাঞ্চ ছড়ানো ম্যাচে 1 পয়েন্ট করে পেয়েছে দুদল। রায়হান রাসেল, এটিএন বাংলা। 24 বছর পর ফিরে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙতে পারল না তুরস্ক। 2-0 গোলের হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এদিকে 28 বছর পর বিশ্বমঞ্চে ফিরে হাইতিকে 1-0 গোলে হারিয়ে সি গ্রুপের শীর্ষে উঠে চমক দেখালো স্কটল্যান্ড। আর নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে 1-1 গোলে রুখে দিয়ে প্রথমবারের মতো পয়েন্ট পেল কাতার। আরও জানাচ্ছেন জুয়েম তসলিম।
These moments don't come along in a career too often. সবাইকে চমকে দিয়ে 2002 বিশ্বকাপে তৃতীয় হয়েছিল তুরস্ক। এরপর আবারও পেরোতে পারেনি বাছাই পর্বের বাধা। 24 বছর পর বিশ্বমঞ্চে কিছু একটা করতে চেয়েছিল তুর্কিরা, তবে ম্যাচের বাস্তবতা ছিল ভিন্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বল পজিশন আর আক্রমণে একাছত্র আধিপত্য দেখালেও ম্যাচ শেষে দলের ফুটবলারদের সঙ্গী হয় হতাশা। দুর্দান্ত খেলেও গোল করতে পারেনি তুরস্ক। খেলার ধারার বিপরীতে 27 মিনিটে তুরস্কের একটি আক্রমণ নস্যাৎ করে দিয়ে পাল্টা আক্রমণে উঠে অস্ট্রেলিয়া। মাঝ মাঠ থেকে পল ওকন ইংসলারের নিখুঁত ও চমৎকার এক পাসে গোল করেন উইঙ্গার ইরান কুন্দা। Who strike first? গোল হজমের পর আরও আক্রমণাত্মক হয় তুরস্ক। একের পর এক আক্রমণ করেও অস্ট্রেলিয়ার জালে বল জড়াতে পারেনি দলটি। নিজেদের গোলপোস্টের সামনে নিখুঁত দেয়াল তুলে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাচের 75 মিনিটে দারুণ শটে গোল ব্যবধান দ্বিগুণ করেন কনর ম্যাটকাফ। এদিকে 28 বছর পর বিশ্বকাপে ফিরেই জয় পেয়েছে স্কটল্যান্ড। বোস্টনে আফ্রিকার দল হাইতিকে 1-0 গোলে হারিয়েছে স্কটিশরা। ম্যাচের 28 মিনিটে জন ম্যাকগিনের একমাত্র গোলে জয় নিশ্চিত হয় স্কটল্যান্ডের। 36 বছর পর বিশ্বকাপে এটি স্কটিশদের প্রথম জয়। এই জয়ে 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোকে টপকে সি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ইউরোপের দলটি। অন্যদিকে কানাডার পর এবারে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কাতার। বি গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রায় জয়ের সমান ড্র করেছে গতবারের বিশ্বকাপ আয়োজকরা। ম্যাচ জুড়ে 27টি শট নিয়েও জয় পায়নি সুইসরা। 17 মিনিটে এম্বোলের পেনাল্টি গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। তবে যোগ করা সময়ের 94 মিনিটে অধিনায়ক বোয়ালেমের গোলে সমতায় ফেরে কাতার। ফলে 1-1 গোলের ড্রতে শেষ হয় এই ম্যাচ। GM তসলিম, ATN বাংলা। বিশ্বকাপের 4 বারের চ্যাম্পিয়ন জার্মানি আজ রাতে তাদের শিরোপা মিশন শুরু করবে। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে কোচ ডিক অ্যাডভোকেটের অধীনে অভিযুক্ত কুরাসাওয়ের বিপক্ষে। রোববার দিবগত রাত 2টায় এফ গ্রুপের ম্যাচে ডালাসে নেদারল্যান্ডস লড়বে জাপানের বিপক্ষে। ভোর 5টায় ফিলাডেলফিয়ায় এফ গ্রুপের ম্যাচে আইভরি কোস্টের প্রতিপক্ষ ইকুয়েডর। সকাল 8টায় ই গ্রুপের ম্যাচে মেক্সিকোর মন্তেরেইয়ে সুইডেন তিউনিসিয়া মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে জন্ম হয়েছে অসংখ্য কিংবদন্তির। তবে মাত্র 17 বছর বয়সে পৃথিবীকে চমকে দিয়ে 3টি বিশ্বকাপ জয়ের গল্প শুধুমাত্র পেলেরই। 2026 বিশ্বকাপের আবহে ব্রাজিলের সান্তোস শহরে আজও ছড়িয়ে রয়েছে এই ফুটবল সম্রাটের স্মৃতি। শহরের দেয়াল, জাদুঘর আর মানুষের হৃদয়ে কিভাবে অমলিন হয়ে আছেন পেলে, সেই গল্প রয়েছে রায়হান রাসেলের আরেকটি রিপোর্টে। বিশ্বকাপের মঞ্চে প্রতি 4 বছর পর পর জন্ম নেয় নতুন নতুন তারকা। তবে কিছু নাম সময়ের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে অমর। ফুটবলের ইতিহাসে সেই নামগুলোর শীর্ষে আছেন পেলে। বিশ্বকাপের ইতিহাসে তার নামটি লেখা সোনালী অক্ষরে। মাত্র 17 বছর বয়সে বিশ্বজয়, ব্রাজিলকে রেকর্ড 3টি বিশ্বকাপ উপহার আর ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত করার পেছনে যার অবদান অসামান্য। 2026 বিশ্বকাপের উত্তাপ এখন বিশ্বজুড়ে। তার তাপ থেকে মুক্ত নয় ব্রাজিলের শহর সান্তোস। শহরের দেয়ালে আঁকা বিশাল মুরাল, কিংবদন্তি ভিলা বেলমেরো স্টেডিয়াম আর পেলে জাদুঘর, সবখানেই এখনো বেঁচে আছেন ফুটবলের রাজা। আমাদের মতো সান্তোস শহরের বাসিন্দাদের জন্য এটা গর্বের বিষয় যে পেলে সান্তোসের হয়ে খেলেছেন। তিনি এই শহরকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছেন। মাত্র 17 বছর বয়সে বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি। 1958 সালে সুইডেনে ব্রাজিলকে জেতান প্রথম বিশ্বকাপ। এরপর 1962 ও 70 মোট 3টি বিশ্বজয়ের সাক্ষী পেলে। ফুটবল ইতিহাসে এখনও অমলিন তিনি। ব্রাজিলের জার্সিতে 92 ম্যাচে করেন 77 গোল। দীর্ঘদিন ছিলেন সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতা। বর্তমানে এই রেকর্ডটি নেইমারের দখলে।
পেলের মৃত্যুর 4 বছর পেরিয়ে গেলেও সান্তোসে তার উপস্থিতি এখনও অমলিন। জাদুঘরে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। নতুন প্রজন্ম জানছে ফুটবলের কালো মানিকের গল্প। পেলের মৃত্যুতে আমাদের দায়িত্ব আরো বেড়েছে। এখন আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হলো তাকে জীবন্ত ও সক্রিয় রাখা। বিশ্বকাপের আলোয় যখন নতুন তারকারা নিজেদের প্রমাণের লড়াইয়ে নামছেন, তখন সান্তোস স্মরণ করছে সেই কিংবদন্তি পেলেকে। রায়হান রাসেল, এটিএন বাংলা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সাথে দ্রুত সময়ের মধ্যে পেপার বুক প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের দ্বৈত বেঞ্চে অ্যাটর্নি জেনারেল আসামিদের আপিলের বিষয়টি উত্থাপন করলে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। পরে অ্যাটর্নি জেনারেল ব্রিফিংয়ে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষ কোনো সময় নেবে না, নিয়মিত শুনানি করবে। একই সাথে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিলের পেপার বুক দ্রুত প্রস্তুত করার কথাও জানান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। তিনি আরও বলেন, সোহেল রানা জেল আপিলে হত্যার ঘটনা স্বীকার করে হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন। নিজেকে মাদকাসক্ত দাবি করে অসতর্ক অবস্থায় তার দ্বারা এই অপরাধ সংঘটিত হয়েছে। আর স্বপ্না আপিলে নিজেকে নির্দোষ দাবি করেছেন। গত 7 জুন ধর্ষক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতার দমন ট্রাইব্যুনাল। রামিসা হত্যা মামলার পেপার বুক তৈরি করে মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির যে প্রস্তুতি, সেটি সম্পন্ন দ্রুততর হবে যদি আজকের মধ্যেই আপনারা এই আদেশটি যদি স্বাক্ষর করে যদি সংশ্লিষ্ট সেকশনে পাঠিয়ে দেন। আদালত বলেছেন যে আজকেই দুপুরের মধ্যে তারা এই আদেশটি, অর্থাৎ তাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন ব্যক্তি সোহেল এবং স্বপ্না, তাদের আপিল মঞ্জুরির যে আদেশ, জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন। এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। পুশ ইন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের সীমান্তে উত্তেজনা বেড়েই চলছে। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরা কারবারি আহত হয়েছে। এদিকে চুয়াডাঙ্গার দর্শনের সীমান্তে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ। একই সীমান্ত এলাকায় 11 জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হলেও বিজিবির প্রতিরোধে তা ব্যর্থ হয়। এছাড়া কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নারী ও শিশু সহ 6 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবি তা প্রতিহত করে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আশিকুর রহমানের রিপোর্ট। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরা কারবারি আহত হয়েছে। বিজিবি জানিয়েছে, শনিবার রাতে সীমান্তে টহল চলাকালে 2 সন্দেহভাজন ভারতীয় চোরা কারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহল দলের উপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে গুলি চালালে 1 জন আহত হয়। পরে অপর 2 সহযোগী নিয়ে ভারতের ভিতরে পালিয়ে যায় তারা। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এলাকায় গেলে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। বিজিবি জানিয়েছে, ভারতীয় অংশের নিরাপত্তা বেষ্টনী কাটার সময় তাকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে দেশে ফেরত আনা হবে। এদিকে একই সীমান্ত দিয়ে 11 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালালে বিজিবির প্রতিরোধের মুখে পিছু হটে বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নারী ও শিশুসহ 6 জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সীমান্তে সতর্ক অবস্থান নেয়। এতে ওই ব্যক্তিরা ভারতীয় ভূখণ্ডের ভেতরেই অবস্থান করে। আশিকুর রহমান, এটিএন বাংলা। অন্তর্বর্তী সরকারের আমলে তাড়াহুড়ো করে নিয়োগ দেওয়া শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী 5 বছরে শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ করবে সরকার। এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলে এখন থেকে স্থানীয় প্রশাসন করবে বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ইউনিসেফ আয়োজিত কর্মশালায় অংশ নেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আগামী 5 বছরে শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষায় কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করবে সরকার।
We need to convert this human being to a empowerment and human capital. That's we are addressing. That's the reason we are allocating more budgets in the technical sector also. We have another education sector, it's the Madrasa education sector. We are introducing in Madrasa technical education to make it more effective education in the country. এতে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, কারিকুলাম, শিক্ষক, অবকাঠামো ও প্রশাসন এই 4 জায়গায় গুরুত্ব দিলে শিক্ষা খাতে আর সমস্যা থাকবে না। প্রাথমিকে মাধ্যমিকেও টিচার ট্রান্সফার এটা লোকালাইজ করে দেওয়া হবে। লোকাল টিম গঠন করা হয়েছে উপজেলা লেভেলে ইউএনওর নেতৃত্বে। সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবেন। 4 জন মেম্বারের টিম করে দেওয়া হয়েছে, যারা মাসে একবার বসবেন। ওই মাসে যতগুলো রিকোয়েস্ট এসছেন সেগুলো রিভিউ করে তারা ট্রান্সফার অ্যালাউ করবেন বা করবেন না। সব সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারের নীতিমালায় আনা হবে বলেও জানান তিনি। I know you have the electronic contraption. মুশফিক রহমান, ATN বাংলা, ঢাকা। দেশের গণমাধ্যম স্বকীয়তা হারিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি বলেন, গণমাধ্যম চাটুকারিতা আর স্বার্থসিদ্ধির ক্ষেত্রে পরিণত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে যা সবচেয়ে বেশি দেখা গেছে। এতে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, চতুর্থ সংশোধনের মাধ্যমে গণমাধ্যমকে অন্ধকার থেকে আলোর পথে এনেছিলেন জিয়া রহমান। দেশকে গড়ে তুলতে পরবর্তী প্রজন্মকে জিয়ার আদর্শ অনুসরণের আহ্বান জানান বক্তারা। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া, তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। চাটুকারিতা কাকে বলে এখন ওদের মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম কীভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে, নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। শহীদ জিয়া রহমানের ইতিহাসে আজকে যে জায়গা, তার অন্যান্য সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। যে গণমাধ্যম রাষ্ট্র এবং সমাজের আয়না হিসেবে কাজ করে, সেই আয়নাকে তিনি পরিচ্ছন্ন রেখেছেন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গ্রাহকদের মানববন্ধনে পুলিশের হামলার প্রতিবাদ সহ 7 দফা দাবিতে ইসলামী ব্যাংকের সামনে 2 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দাবি মানা না হলে মঙ্গলবার ব্যাংক ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্তের কথাও জানায় তারা। অবস্থান কর্মসূচি থেকে জাতীয় সংসদে ইসলামী ব্যাংক বিষয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিও জানানো হয়। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমরা ব্যাংক হকদের বিরুদ্ধে। আগামী পরশু আমরা এখানে জমায়েত হয়ে এখান থেকে আমরা গণমিছিল সহকারে আমরা বাংলাদেশ ব্যাংক অভিমুখে পদযাত্রা করব এবং বাংলাদেশ ব্যাংক ঘেরাও করব। আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা সকল গ্রাহকবৃন্দকে ঐক্যবদ্ধ করে আগামীতে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করব। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল করে সব রোগী সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও ভর্তি থাকা সংকটাপন্ন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে আদ্দিন হাসপাতাল। গত 24 ঘণ্টায় হাসপাতালে জরুরি বিভাগ ও আইসিইউ সহ অন্যান্য বিভাগে প্রায় 250 রোগী ভর্তি রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারের নির্দেশনা মতে নতুন কোনো রোগী ভর্তি করা হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। ভর্তি রোগীদের অন্যত্র যেতে বলা হলেও নানা জটিলতায় তারা যেতে পারছেন না। রোগী ও স্বজনরা দাবি করেন, হাসপাতাল বন্ধ না করে শিশু মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হোক। কম খরচে ভালো চিকিৎসা পাওয়া যে কোনো মূল্যে হাসপাতালটি সচল রাখার দাবি জানান রোগীর স্বজনরা। এ বিষয়ে আইনের দ্বারস্থ হওয়ার কথাও জানায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে মাত্র 200 টাকায় কিন্তু একটা ভালো বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু দেখতে পারতেছে। সরকারি হসপিটালগুলোতে হুইলচেয়ারের বিলই আসে তাদের 200-300 টাকা। এটা বন্ধ করে দেওয়া উচিত না, কারণ যাদের নাকি আরো অসুস্থ বেশি তাদেরকে কোন জায়গায় নিয়ে যাবে? যারা ইসে ছিল, ডিউটিতে ছিল, তাদের আপনারা জবাবদিহিত করতে পারেন, তাদের আইনের আওতায় আনতে পারেন। তার মানে না এটা পুরো একটা হসপিটাল বন্ধ করে দেবেন। না, আমার একটা ছেলে বাকি আছে কাটা, এখানে চিকিৎসা যদি আমি না পাই অন্য কোথাও গেলে এটা আমার জন্য রিস্ক হয়ে যায় না। ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরবর্তী সমঝোতা চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক আজ স্বাক্ষরিত হবে। তবে কখন, কিভাবে এবং ঠিক কী শর্তে এই চুক্তি হবে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। এদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তির অংশীদার নয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত জানাচ্ছেন জহিদুল আলম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্বাক্ষর নিয়ে জোর আলোচনা চলছে। তবে চুক্তিটি অনলাইনে হবে নাকি সরাসরি কোনো অনুষ্ঠানের মাধ্যমে তা এখনও স্পষ্ট নয়। গত কয়েকদিন সুইজারল্যান্ডে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতির খবর পাওয়া গেলেও এখনও কোনো পক্ষ তা পরিষ্কার করে জানায়নি। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এটি ভার্চুয়ালি স্বাক্ষর হতে পারে, যদিও ইরান এখনও চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেনি। তবে চুক্তির সময় নয়, এখনও এর বিষয়বস্তু নিয়ে রয়েছে অনিশ্চয়তা। চুক্তি স্বাক্ষর নিয়ে আত্মবিশ্বাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান সমঝোতা স্মারক স্বাক্ষরের 60 দিনের মধ্যে নির্ধারণ করা হবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ। একই সাথে দাবি করেন চুক্তি স্বাক্ষরের পরপরই হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং সব ধরনের বল প্রয়োগ থেকে বিরত থাকার অঙ্গীকার করতে হবে। পাশাপাশি চুক্তি স্বাক্ষরের পর ইরানের জব্দ থাকা সম্পদও মুক্ত করার কথা বলা হয়েছে। যদিও রোববারের জন্য প্রকাশিত ট্রাম্পের সরকারি কর্মসূচিতে কোনো স্বাক্ষর অনুষ্ঠানের উল্লেখ নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। ফলে রোববার সত্যি চুক্তি স্বাক্ষর হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। রাজধানী সহ দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 22তম প্রতিষ্ঠা বার্ষিকী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 10:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন জেলায় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে। এ সময় বক্তারা সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান দলটির নেতারা। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে শুরু হয়েছে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে 3 দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় দেশের বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষার্থী, তরুণ বিজ্ঞানী, উদ্ভাবক ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। মেলায় প্রায় 250 প্রতিযোগী ও উদ্ভাবক তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছেন। পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে 10ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও 10ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। মেলায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ হবে 16 জুন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দৈনন্দিন কেনাকাটা সহজ করতে রাজধানীতে ফ্রেশ সুপারমার্ট চালু করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ MGI। সম্প্রতি এই গুলশান 1-এর 34 নম্বর রোডের উদ্বোধন করেন MGI এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। এছাড়াও মতিঝিল সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর 10, মিরপুর 11, পল্লবী, উত্তরা সেন্টার, উত্তরা নর্থ সি গেট ও নর্থ ডি গেট মেট্রো স্টেশনেও এর শাখা চালু হয়েছে। MGI জানিয়েছে প্রতিটি আউটলেটে দুগ্ধজাত ও হিমায়িত খাদ্যপণ্য, মুদিপণ্য, গৃহস্থালির সামগ্রী, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা পণ্য, কসমেটিক্স এবং ওভার দ্য কাউন্টার ওষুধ এবং দেশি বিদেশি পণ্য পাওয়া যাবে। পাশাপাশি ইন স্টোর ক্যাফেতে কফি ও বিভিন্ন ধরনের স্ন্যাক্সের ব্যবস্থাও থাকবে। এসব আউটলেট প্রতিদিন কয়েক লাখ মানুষের দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ করবে বলে আশা প্রতিষ্ঠানটির। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কাজ করছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান শিক্ষাবিদ ডক্টর মামুন আহমেদ। রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় 2026 সেশনের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চলতি শিক্ষাবর্ষে MISTর BSc ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এবং আর্কিটেকচার বিভাগের মোট 955 জন শিক্ষার্থী ভর্তি হন। এদের মধ্যে 133 জন সামরিক বাহিনীর সদস্য।
এবার খেলার খবর। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় স্কোর করতে লড়ছে বাংলাদেশ। শেষ খবরে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২৪০ রান। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ব্যক্তিগত ২ রানে আউট হন টাইগার ওপেনার সৌম্য সরকার। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকে প্রাথমিক বিপদ সামাল দেন নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ইঞ্জুরিতে দলকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত। এই জুটিতে আসে ৫১ রান। অল্প ব্যবধানে ২ জন আউট হয়ে যান। এরপর লিটন দাসকে নিয়ে দলের স্কোর বড় করতে থাকেন তাওহিদ হৃদয়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ব্রাজিলের হেক্সা মিশনের শুরুতেই মরক্কোর বাধা ১-১ গোলে ড্র সেলেসাউদের। অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের জয়। সুইজারল্যান্ডকে জিততে দিল না কাতার। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। পেপার বুক প্রস্তুতের নির্দেশ। পুশিনকে ঘিরে সীমান্তে উত্তেজনা বাড়ছে। মৌলভীবাজারে বিজিবির গুলিতে ভারতীয় চোরা কারবারি আহত। চুয়াডাঙ্গায় এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীর। স্থানীয় প্রশাসনের হাতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষক বদলি, জানালেন ববি হাজ্জাজ। স্বকীয়তা হারিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে গণমাধ্যম। মির্জা ফখরুলের অভিযোগ, চাটুকারিতা করে স্বার্থসিদ্ধি এখন মূল উদ্দেশ্য। এবং ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার দ্বার প্রান্তে, দাবি ডোনাল্ড ট্রাম্পের। এখনও চূড়ান্ত নয় বলছে তেহরান, শান্তি চুক্তির অংশ নয় ইসরায়েল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।